আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজকে আলোচনার বিষয় বাংলাদেশ শ্রম আইন 2006 এর দ্বিতীয় অধ্যায়, ধারা 23 অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি, ধারা 27 শ্রমিক কর্তৃক চাকরি অবসান, ধারা 32 বাসস্থান হইতে উচ্ছেদ। এখানে একটা কোশ্চেন হলো, ধারা 24, 25, 26, 28, 29, 30, 31 আলোচনা করছি না কেন? এর কারণ হলো 17 নভেম্বর 2025 বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী এসেছে। ওই সংশোধনীতে যেসব ধারাগুলোর সংশোধন হয়েছে, আমি শুধু সেই সংশোধিত ধারাগুলোই নিয়ে আলোচনা করছি। যেমন ধারা 23 অসদাচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি, উপধারায় সংশোধনী এসেছে। 3 উপধারায় কি আছে? যে উপধারা 2 এর কয়ের অধীন বরখাস্তকৃত বা অপসারিত কোনো শ্রমিককে যদি তাহার অবিচ্ছিন্ন চাকরির মেয়াদ অনন্য 1 বছর হয়, মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ চাকরি বছরের জন্য 15 দিনের মজুরি প্রদান করবেন। আগে ছিল শুধু অপসারিত কোনো শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পূর্ণ বছরের জন্য 15 দিনের মজুরি প্রদান করতে হবে। এবার সংযুক্ত হয়েছে বরখাস্তকৃত, মানে বরখাস্ত করলেও সে প্রতি বছরের জন্য 15 দিনের মজুরি পাবে, আবার অপসারণ করলেও প্রতি বছরের জন্য 15 দিনের মজুরি পাবে। মানে বরখাস্ত বা অপসারণ কি একটু দেখে নেই। এটা একটা শাস্তি। শাস্তিটা কি? এই যে এখানে লেখা আছে দেখেন, 23 উপধারা 2 তে বলা আছে, অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত কোনো শ্রমিককে উপধারা 1 এর অধীন চাকরি হইতে বরখাস্তের পরিবর্তে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত যে কোনো শাস্তি প্রদান করা যেতে পারে। তা বরখাস্ত একটা শাস্তি, পরে আছে অপসারণ একটা শাস্তি, এই 2। ক্ষতে আছে নিচের পদে গ্রেডে বা বেতন স্কেলে অনধিক 1 বছর পর্যন্ত আনায়ন। ঘতে আছে অনধিক 1 বছরের জন্য পদোন্নতি বন্ধ। ঘ অনধিক 1 বছরের জন্য মজুরি বৃদ্ধি বন্ধ ও জরিমানা। চতে আছে অনধিক 7 দিন পর্যন্ত বিনা মজুরিতে বিনা খোরাকি থেকে সাময়িক বরখাস্ত। আর আছে সতে আছে বৎসর বা সতর্কীকরণ। এই 8টা শাস্তি। এই 8টা শাস্তির ভিতরে এই যে বরখাস্ত আর অপসারণ, এই 2টা শাস্তি হলে তো তার চাকরি থাকে না। আর বাকি যে 6টা শাস্তি আছে তার চাকরি থাকে, বাট তাকে এই যে চাকরি থাকা অবস্থায় এই মানে শাস্তিগুলো ভোগ করতে হয়। যেমনি 1 বছর পর্যন্ত তার মজুরি বাড়বে না, এটা তো শাস্তি, তাই না? 7 দিন পর্যন্ত বিনা মজুরিতে বিনা খোরাকিতে সাময়িক বরখাস্ত করে রাখবে, এটা শাস্তি। এখন এই যে 2টা শাস্তি, একটা হলো বরখাস্ত, একটা অপসারণ, এই 2 শাস্তি দিলে তার চাকরি থাকবে না, কিন্তু সেক্ষেত্রে তাকে কি করতে হবে? প্রতি বছরের জন্য 15 দিনের মজুরি প্রদান করতে হবে। ওকে, কিন্তু আমরা একটু দেখি যে আসলে কি করলে, কি অপরাধগুলো করলে তাকে এই বরখাস্ত বা অপসারণ বা এই শাস্তি যেটা আছে 8টা, এর যে কোনো একটা দেওয়া যাবে। এটা আমরা শাস্তি মানে অসদাচরণগুলো দেখে আসি, অপরাধগুলো দেখে আসি। সেটা আছে ধারা 23 4 উপধারায় বলা আছে, নিম্নের যে কোনো কাজ অসদাচরণ বলিয়া গণ্য হবে। কতে আছে কি? উপরস্থের কোনো আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সঙ্গে সঙ্গবদ্ধ হইয়া ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা। খ মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি, আত্মসাৎ, প্রতারণা, অসাধুতা। ঘ মালিকের অধীন তাহার বা অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান। ঘ বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি অথবা ছুটি না নিয়ে একসঙ্গে 10 দিনের অধিক সময় অনুপস্থিতি ও অভ্যাসগত বিলম্বে উপস্থিতি। চ প্রতিষ্ঠানে প্রযোজ্য কোন আইন বা বিধির বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন। ছ প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ, ভাঙচুর। জ কাজে কর্মে অভ্যাসগত গাফিলতি। ঝ প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বা আচরণ সহ যে কোনো বিধির অভ্যাসগত লঙ্ঘন ও মালিকের অফিসিয়াল রেকর্ডের রদবদল, জালকরণ, অন্যায় পরিবর্তন, ইহা ক্ষতিকরণ বা উহা হারাইয়া ফেলা। এই 10টা হলো তার মানে অসদাচরণ, অপরাধ। এর যে কোনো একটা অপরাধ করলেই তা যদি আমরা প্রমাণ করতে পারি, প্রমাণ আমরা কিভাবে করতে পারি সেটা আবার বলা আছে ধারা 23 1 উপধারার ক্ষতে, যে ধারা 24 অধীন অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত হলে, মানে সে যদি এই 10টার যে কোনো একটা অপরাধ করে, তাহলে ধারা 24 বলা আছে সে অপরাধী কিনা সেটা প্রমাণ করার যে বিধিবিধান, এটা ধারা 24 বলা আছে। কি আছে? যে সে অপরাধ করলে তার অপরাধ লিখিতভাবে আসতে হবে। তারপর হলো তাকে এই অপরাধের কারণ দর্শানোর জন্য, কেন সে অপরাধ করছে এই জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। সে নোটিশের জবাব দেবে। জবাব যদি সন্তুষ্টজনক না হয়, তাহলে সে আসলে সে অপরাধী কিনা সেটা প্রমাণের জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি গঠন করতে হবে। সেই কমিটিকে অপরাধকারীদের কাছে নাম চাইতে হবে, যে আপনার পক্ষ থেকে 2 জনের বা 3 জনের নাম দেন এই কমিটিতে থাকার জন্য। এবার মালিক পক্ষ থেকে সমসংখ্যক লোক দেবে। এই কমিটি 6 জনের বেশি হবে না, 2 জনের কম হবে না। এই কমিটি গঠন করে ওই কমিটি অপরাধ সম্পর্কে তদন্ত করবে। তদন্ত প্রমাণিত হলে কমিটি লিখিত আকারে তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেবে। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই অপরাধের এগেনস্টে এই যে 8টা শাস্তির কথা বলেছিলাম, এই শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন আমি একটা অপরাধের কথা বলি, সেটা হলো
অভ্যাসগত বিলম্বে উপস্থিতি। অভ্যাসগত বিলম্বে উপস্থিতি, এই অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এখন এটা প্রমাণিত হয়েছে। এখন এটা প্রমাণিত হওয়ার কারণে মালিক সিদ্ধান্ত নিয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে দেবে, সেটা হলো তাকে বরখাস্ত করবে। এই যে তাকে বরখাস্ত করবে, তা বরখাস্ত যদি করে তাহলে এই যে পরিবর্তন এসেছে, এই বরখাস্ত যদি করা হয় তাহলে তাকে বরখাস্ত করলে প্রতি সম্পূর্ণ বছরের জন্য 15 দিনের মজুরি দেবে। অপসারণও যদি করে তাহলেও তাকে প্রতি বছরের জন্য 15 দিনের মজুরি দিবে। এখানে একটা কথা থেকে যায়, সেটা হলো অপরাধ যদি এই খ এবং 6 অধীনে হয়, মানে মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চাকরি, সম্পত্তি সম্পর্কে চুরি, আত্মসাৎ, প্রতারণা বা অসাধুতা, আর সাথে হলো প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ বা বাকচুর। এই দুইটার যে কোনো একটা অপরাধ যদি করে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে এই যেটা কথা লাগে, তবে শর্ত থাকে যে কোনো শ্রমিককে উপধারা 4 খ ও 6 অধীন অসদাচরণের জন্য বরখাস্ত করা হইলে তিনি কোনো ক্ষতিপূরণ পাইবেন না। তাহলে এই যদি বরখাস্ত যদি করাও হয় আর এই অপরাধ যদি খ ও 6 অধীনে হয় তাহলে তিনি কোনো এই যে 15 দিন করে ক্ষতিপূরণ পাইতে, এই ক্ষতিপূরণ পাবে না। তবে এরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক তার অন্যান্য আইনানুগ পাওনাদি পাবেন। অন্যান্য আইনানুগ পাওনাদি সেটা কি? তার যদি অর্জিত ছুটির টাকা থাকে, তার যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা থাকে, অথবা মালিকের কাছে অন্য কোনো ফান্ডে গচ্ছিত কোনো টাকা থাকে, সেই টাকাগুলো সে পাবে। সেটা অপসারণ করলেও পাবে, বরখাস্ত করলেও পাবে। আর খ 4 অধীন, খ ও 6 অধীনে বরখাস্ত করলেও পাবে। কিন্তু এই খ ও 6 অধীন যদি তাকে বরখাস্ত করে তাহলে এই যে ক্ষতিপূরণ প্রতি বছরের জন্য সেইটা পাবে না। আর খ ও 6 বাদে বাকি যে 8টা অসদাচরণ বা অপরাধ আছে, এই অপরাধে তাকে বরখাস্ত করুক বা অপসারণ করুক, দুইটার ক্ষেত্রে প্রতি বছরের জন্য 15 দিনের হারে ক্ষতিপূরণ পাবে। এবং অন্যান্য পাওনা যেটা বললাম, অর্জিত ছুটির টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, অথবা অন্য কোনো ফান্ডে শ্রমিকের গচ্ছিত কোনো টাকা থাকলে সেগুলোও পাবে। এই ছিল হলো ধারা 23 নিয়ে আলোচনা। আমরা ধারা 27-এ যাই। 27-এ বলা আছে শ্রমিক কর্তৃক চাকরির অবসান। শ্রমিক কর্তৃক চাকরির অবসানের ধারা 27-এর উপধারা 1, 2, 3 আছে, ওখানে পরিবর্তন আসে নাই। ওই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি না। আমি শুধু ধারা 27-এর 4 উপধারা নিয়ে আলোচনা করছি। যে ক্ষেত্রে এই ধারার অধীন কোন স্থায়ী শ্রমিক চাকরি হইতে ইস্তফা দেন, সেক্ষেত্রে মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য ক যদি তিনি 3 বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে মালিকের অধীন চাকরি করিয়া থাকেন তাহা হইলে 7 দিনের মজুরি। খ যদি তিনি 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম মেয়াদে মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহা হইলে 15 দিনের মজুরি। ঘ 10 বছর বা তদূর্ধ্ব সময় অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহা হইলে 30 দিনের মজুরি। 3টা ক্লাসে মানে বিভক্ত করা হয়েছে। তো আমরা একটু খেয়াল করি, যেটা লেখা আছে 4 প্রথমেই, উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য। এখানে বলেই দিয়েছে যে প্রত্যেক সম্পূর্ণ বছর, এর মানে হলো ভাঙতি বছরের জন্য কোনো বেনিফিট থাকবে না। ভাঙতি বছর কেমন? 4 বছর 6 মাস, 4 বছরের বেনিফিট পাবে। এই 6 মাস হলো ভাঙতি বছর, এই 6 মাসের জন্য কোনো বেনিফিট থাকবে না। আবার মনে করেন 5 বছর 8 মাস, এই 8 মাস হলো একটা ভাঙতি বছর, এই ভাঙতি বছরের জন্য বেনিফিট পাবে না, 5 বছরের জন্য পাবে, বাকি 8 মাসের জন্য পাবে না। এবার আসি কতে। যদি তিনি 3 বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে মালিকের অধীন চাকরি করিয়া থাকেন তাহলে 7 দিনের মজুরি। তাহলে 3 বছর পর্যন্ত তার চাকরি করতে হবে, এটা হলো শর্ত। এই যে শর্ত যোগ করে দিয়েছে, যদি তিনি 3 বছর পর্যন্ত চাকরি করেন, তাহলে 3 বছরে যদি কম করেন তাহলে আর বেনিফিট পেল না। 3 বছরে 1 দিন কম, 2 দিন কম, যাই কম হোক না কেন, 3 বছরের কম হলে সে বেনিফিট পাবে না। তাহলে তাকে 3 বছর আগে চাকরি করতে হবে। 3 বছর পর্যন্ত চাকরি করলে সে 7 দিনের মজুরি পাবে। তাহলে ক শেষ। কতই বলে দিচ্ছি, 3 বছর পর্যন্ত তাকে চাকরি করতে হবে, তাই 3 বছর কম হলে আর পাবে না। আর 3 বছর যদি করে থাকে তাহলে প্রতি বছরের জন্য 7 দিনের মজুরি পাবে। ক শেষ। এবার খ যদি তিনি 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম মেয়াদে মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহলে 15 দিনের মজুরি। এখন 3 বছরের বেশি মানে 3 বছর 1 দিন, 3 বছর 1 মাস, 3 বছর 2 দিন বা 2 মাস, 3 মাস, যাই হোক না কেন, 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম, 10 বছর যদি 1 দিনও কম হয় তাহলে 10 বছরের কম, তো এই মেয়াদে যদি হয় তাহলে তিনি পাবেন প্রতি বছরের জন্য 15 দিনের মজুরি। এগুলো দুইটা। 3 নম্বরে 10 বছর বা তদূর্ধ্ব, মানে ঠিক সমান সমান 10 বছর, অথবা 10 বছর 1 দিন, অথবা 10 বছর 1 বছর, অথবা 11 বছর বা 13 বছর, যাই হোক না কেন, উপরে যাই হোক না কেন, প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি। এই 3টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। মানে একটা হলো, প্রথমে হলো তাকে 3 বছর চাকরি করতে হবে, 3 বছরের কম হলে আর পেল না। 3 বছর চাকরি করে 7 দিনের মজুরি। 3 বছরের বেশি মানে 3 বছর 1 দিন, সেটাও 3 বছরের বেশি, এবং 10 বছরের কম যে চাকরি করে তারা সে 15 দিনের মজুরি পাবে।
আর 10 বছর সমান সমান 10 বছর বা 10 বছরের বেশি, 10 বছরে একদিন, এরকম হলো প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি। আমরা একটা উদাহরণ দেখি। জনাব ক সাহেব 1 মার্চ 2021 সালে জুনিয়র অপারেটর হিসেবে 7,700 টাকা মূল মজুরিতে এবিসি কোম্পানিতে যোগদান করেন। তিনি 60 দিন আগে লিখিত নোটিশ প্রদান করিয়া গত 20 ডিসেম্বর 2024 তারিখ চাকরি হতে অব্যাহতি গ্রহণ করেন। তিনি এবিসি কোম্পানিতে মোট কত দিনের সার্ভিস বেনিফিট পাবেন? সমাধান। সার্ভিস পিরিয়ড তার হলো 1 মার্চ 2021 থেকে শুরু হয়েছে এবং তার সর্বশেষ কর্মদিবস ছিল 20 ডিসেম্বর 2024, মানে 3 বছর 10 মাস 20 দিন। তাহলে আমরা এটি দেখি যে এই ক সাহেবের পুঞ্জিকা বছর কখন শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে। তার বছর শুরু হয়েছে 1 মার্চ 2021 থেকে এবং তার বছর শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2022। এটিও তার 12 পঞ্জিকা মাস বা 1 বছর। আমরা 14 নম্বর দ্বারাই দেখেছি যে 1 বছর হতে হলে দুইটা শর্ত পূরণ করতে হয়। 12 পঞ্জিকা মাসে অন্তত 240 দিন কাজ থাকতে হয়, তাহলে তার পূর্ণ বছর হয়। তাহলে এই ক সাহেবের এই প্রথম যে বছরটা, এটা 12 পঞ্জিকা মাস 1 বছর হয়েছে এবং তার কাজ আছে 257 দিন, 240 দিনের বেশি আছে, এটাও তার একটা পূর্ণ বছর। আবার দ্বিতীয় বছর তার শুরু হয়েছে 1 মার্চ 2022 থেকে এবং শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2023, এটা 12 পঞ্জিকা মাস 1 বছর, এইগুলো তার 2 বছর। তৃতীয় বছর তার শুরু হয়েছে 1 মার্চ 2023 হতে এবং শেষ হয়েছে 28 ফেব্রুয়ারি 2024, এই তৃতীয় বছরে তার 12 পঞ্জিকা মাস 1 বছর। চতুর্থ বছর তার শুরু হয়েছে 1 মার্চ 2024 এবং তার শেষ করেছেন উনি 20 ডিসেম্বর 2024। দেখেন এইখানে কিন্তু 12 পঞ্জিকা মাস হয় না, এখানে হচ্ছে 10 মাস 20 দিন। তা আর তার মানে যদি 12 পঞ্জিকা মাসে 240 দিন কাজ করে থাকেন, এই 12 পঞ্জিকা মাস কিন্তু হয় নাই, যদিও তার কর্ম যদি 240 দিন হয়ে থাকে কিন্তু 12 পঞ্জিকা মাস হয় নাই, বিধায় এইটাকে পূর্ণ বছর হিসেবে কাউন্ট করা যাবে না, এটা ভাঙতি বছর। 10 মাস 20 দিন এটা তার ভাঙতি বছর। তাহলে আপনাকে পূর্ণ বছর বলেন কয়টা? একটা, দুইটা, তিনটা, 1 2 3, এটা হলো পূর্ণ বছর আর এটা হলো ভাঙতি বছর। এই ভাঙতি বছরের জন্য বেনিফিট পাবেন না, পূর্ণ বছরের জন্য তিনি বেনিফিট পাবেন। আমরা এবার দেখি তিনি কত দিনের মজুরি পাবেন। ক সাহেব এই 3 বছরের বেনিফিট পাবেন, প্রতি বছরের জন্য 15 দিনের মজুরি। কেন 15 দিন হারে পাবেন? সেটা বলা আছে যে 3 বছরের বেশি 9 বছরের কম। এই যে বলা আছে যদি তিনি 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম মেয়াদে মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহলে 15 দিনের মজুরি। ওকে, তাহলে 3 বছরের বেশি আছে, 3 বছর 10 মাস আছে, কিন্তু আর কিন্তু 4 বছর সে হয় না, 4 বছর সে পাবে না, পাবে হলো 3 বছরের বেনিফিট। আচ্ছা, ধারা 32 বাসস্থান হইতে উচ্ছেদ। এখানে 60 দিনের পরিবর্তে আসছে 6 মাস। তবে এটা নিয়ে একটু আলোচনা করা উচিত, কারণ অনেক প্রতিষ্ঠানই শ্রমিকদেরকে অ্যাকোমোডেশন দিয়ে থাকেন, বাসস্থান দিয়ে থাকেন, বিশেষ করে ঢাকার বাহিরে, মানে রাজশাহীতে অথবা ঈশ্বরদী, এই জায়গাগুলোতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেন কোম্পানির মালিকরা। অথবা এটা আমাদের আলোচনার বিষয়, আমরা একটু আলোচনা করে দেখি কি কি বলা আছে এই ধারাতে। 1 নম্বরে বলা আছে কোন শ্রমিকের চাকরির অবসান হইলে তাহা যে প্রকারই হোক না কেন তিনি তাহার চাকরি অবসানের 60 দিনের মধ্যে মালিক কর্তৃক তাহাকে বরাদ্দকৃত বাসস্থান ছাড়িয়ে দিবেন। মানে শ্রমিক যদি চাকরি ছেড়ে দেয়, তাই চাকরি ছেড়ে দেওয়ার 60 দিনের মধ্যেই তার মালিক যে বাসস্থান দিয়েছিল বাসস্থান মালিককে ছেড়ে দিবেন। 2, উক্ত সময়ের মধ্যে বাসস্থান ছাড়িয়া না দিলে মালিক শ্রম আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে। যদি সেই শ্রমিক চাকরি ছেড়ে দেন এবং 60 দিনের মধ্যে 2 মাসের মধ্যে ওই বাসা ছেড়ে তিনি চলে যাবেন, যদি না যান তাহলে মালিক কি করতে পারবেন? শ্রম আদালতে অভিযোগ করতে পারবেন। শ্রমিকের সকল পাওনা পরিশোধ না করিয়া কোনো শ্রমিককে বাসস্থান থেকে উচ্ছেদ করা যাবে না। তার শর্ত থাকে যে আপনি তাকে যে 2 মাসের জন্য ছেড়ে যেতে বলবেন তার সমস্ত পাওনা দিয়ে 2 মাসের মধ্যে তাকে পরিশোধ করতে হবে। আদালত কি করবে? উভয় পক্ষকে শ্রবণ করবেন। মানে মালিক যখন শ্রম আদালতে সে অভিযোগ দেবে, শ্রম আদালত সেই অভিযুক্ত ব্যক্তিকে বা শ্রমিককে নোটিশ দেবেন এবং 2 পক্ষের কথা শুনবেন এবং সংক্ষেপে ওই মালিককে শ্রমিককে একটা নির্দিষ্ট সময় দেবেন যে ঠিক আছে তোমাকে আরো 1 মাস সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে তুমি বাসা ছেড়ে যাবা। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাসস্থান ছাড়িয়া না দিলে শ্রমিককে উহা হইতে বলপূর্বক উচ্ছেদ করিবার জন্য প্রয়োজন বোধে আদালত কোনো পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিবেন। পুলিশ কর্মকর্তা ওই নির্দেশ পাওয়ার পর তিনি কি করবেন? ওই শ্রমিককে বাসস্থান হইতে উচ্ছেদের জন্য জানাবেন, তাকে নোটিশ দেবেন এবং তাকে একটা নির্দিষ্ট সময় তাকে বাসস্থান ছাড়তে বাধ্য করবেন। সে বাধ্য করার অন্তত 6 ঘন্টা আগে তাকে জানাবেন এবং সে বাসায় যদি শিশু থাকে তাকে আগে বের হওয়ার জন্য যথাযথ সুযোগ প্রদান করিবেন। তারপর তাকে জোরপূর্বক সে বাসা থেকে উচ্ছেদ করতে পারবে। এই ক্ষেত্রে আগে ছিল হলো চাকরি ছেড়ে দেওয়ার
60 দিনের মধ্যে মানে বরাদ্দকৃত বাসস্থান শ্রমিক ছাড়িয়ে দিবে, কিন্তু এবার সংশোধন করে বলা হয়েছে 60 দিন নয় 6 মাসের মধ্যে ছেড়ে দেবে। চাকরি যদি আজকেরও সে রিজাইন দেয় তাহলে মিনিমাম 6 মাস ওই বাসায় থাকতে পারবে, 6 মাসের মধ্যে ছাড়বে। এই 6 মাসের আগে মালিক শ্রম আদালতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারবেন না। এই ছিল আজকের আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট সেশনে।